কেন্দ্রীয় বাজেট 2026 সংসদে কি পেশ করলো নির্মলা সীতারামন আপনারা অবশ্যই ইতিমধ্যে জেনে গেছেন। তাও আমি আপনাদেরকে ফুল ডিটেলসে খুব অল্প সময়ের মধ্যে বলবো। তার আগে বলি নমস্কার বন্ধুরা, আমি মানু, আপনাদেরকে অনেক অনেক স্বাগত, শুভেচ্ছা আর ভালোবাসা জানাচ্ছি আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেল মানু পাত্রতে। এই প্রথমবার ভারতের বাজেট রবিবার ছুটির দিন প্রেস করা হলো। আগে কোনোদিনও রবিবার এই ছুটির দিনে প্রেস হয়নি। এই যে আপনাদের ভাষায় বলেন না গাছে হাড়ি ভাঙা, এই প্রথমবার অর্থমন্ত্রী নির্মলা ম্যাডাম দেখালো। আর সবকিছু মোদির দ্বারাই সম্ভব। কাশ্মীর 370 ধারা থেকে শুরু করে অপারেশন সিন্দুর পর্যন্ত, যা সিপিএম কংগ্রেস আমলে কোনোদিনই সম্ভব হয়নি। এই প্রথম আমরা রবিবার বাজেট পেশ করতে দেখলাম, যেটা হচ্ছে নির্মলা ম্যাডামের নবম বাজেট। মোদীর নেতৃত্বাধীন এনডিএ 3 সরকারের তৃতীয় পূর্ণাঙ্গ বাজেট। এবং আজকে আমরা দেখলাম প্রথমবার রবিবার ছুটির দিন বাজেট প্রেস হচ্ছে সকাল 11টা থেকে। এর আগে 28 ফেব্রুয়ারি বিকালে বাজেট পেশ করা হতো। ব্রিটিশ আমলের প্রথা মেনে ফেব্রুয়ারি শেষ ওয়ার্কিং ডেতে বিকেল 5টায় বাজেট পেশ করা হতো। ব্রিটিশ আমলের রীতি বদলে যায় 1999 সালে অটল বিহারী বাজপেয়ী সরকারের আমলে সকাল 11টায় বাজেট পেশ করে প্রথা ভাঙা হয়। 1999 তৎকালীন অর্থমন্ত্রী যশবন্ত সিনহা প্রথমবার সকাল 11টায় বাজেট পেশ করেন। তারপর থেকে সকাল 11টায় বাজেট পেশ শুরু হয়। একমাত্র 1999 সালের 28 ফেব্রুয়ারি রবিবার ছিল, তাই 27 ফেব্রুয়ারি শনিবার 11টায় বাজেট পেশ করেন অর্থমন্ত্রী যশবন্ত সিনহা। এবং 2017 সালে এই বাজেট পেশের সময় আরো প্রথা ভাঙা হয়। 2017 সালের অরুণ জেটলি তৎকালীন অর্থমন্ত্রী বাজেট পেশের বদলে 28 তারিখে অর্থাৎ 28 ফেব্রুয়ারি বদলে 1 ফেব্রুয়ারি বাজেট পেশ করেন। কেন 1 ফেব্রুয়ারি? তার কারণ নতুন অর্থবর্ষ 1 এপ্রিল শুরুর আগে গোটা ফেব্রুয়ারি মাসটা, গোটা মার্চ মাস, মানে 2 মাস সবাই সময় পেয়ে যান। ব্যবসায়ীরা, কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পে কি হতে পারে কাজ খতিয়ে দেখার সুযোগ পান। তাই অরুণ জেটলি মোদী সরকারের আমলে 28 ফেব্রুয়ারি থেকে বাজেট পেশের দিন আনা হয় 1 ফেব্রুয়ারি। গাছে হাড়ি ভাঙা সেটাই মোদী সরকার দেখালো 1 ফেব্রুয়ারি রবিবার সকাল 11টায়। মানুষের জেনারেলি সাধারণ মানুষ, আমার আপনার মতো সাধারণ মানুষের দুটো দিকে নজর থাকে। কোন জিনিসের দাম কমলো আর কি জিনিসের দাম বাড়লো, ট্যাক্সের ক্ষেত্রে কি ছাড় হলো, ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে কি ছাড় হলো, সেই দুটো জিনিস আগেই বলছি। যে ট্যাক্সের যে স্ল্যাব অপরিবর্তিত আছে, কোনো রকম কোনো পরিবর্তন হয়নি। নতুন আয়কর আইন আসছে 1 এপ্রিল 2026-এ। 2026-এ 1 এপ্রিল নতুন আয়কর আইন চালু হয়ে যাবে। এবং সেখানে আইন নিয়ে অনেক কিছুই বলা হয়েছে। 2024-এর জুলাই মাসে আয়কর আইন নিয়ে পর্যায়ের কথা বলা হয়েছিল। 2025-এ নতুন আয়কর আইন নিয়োগ ঘোষণা করা হয়। 2026-এর 1 এপ্রিল থেকে নতুন আয়কর আইন চালু হচ্ছে। বেশ কিছু আজকে নির্মলা ম্যাডাম যেমন বললেন, যেমন মোটর অ্যাক্সিডেন্ট কোনো ক্লেম পাওয়া গেলে তাতে কোনো আয়কর দিতে হবে না, টিডিএস ফিরিয়ে দেওয়া হবে। ট্যুর প্রোগ্রামে টিডিএস যেটা
টিসিএস যেটা 5% বা 20% থেকে কমিয়ে 2% করা হলো। শিক্ষার জন্য টিসিএস 5% থেকে কমিয়ে 2% করা হয়েছে। কর্মসংস্থানের ক্ষেত্রে 1% থেকে 2%, টিডিএস মানে অনেক কিছুই চেঞ্জ হয়েছে। আয়কর রিটার্নে জমা দেওয়ার সময় 31শে ডিসেম্বর থেকে 31শে মার্চ করা হয়েছে। এবং আরো একটি জিনিস যেটা ঘোষণা হলো যে বিভিন্ন রকমের আয়কর এবার জরিমানা দিলে হবে, জেল যেতে হবে না। এবার আসা যাক একটি বড় তথ্য, যেটাতে এই মুহূর্তে এই বাংলায় বিতর্ক চলছে যে ভোটমুখী বিহারে যখন ভোট ছিল, অন্ধ্রপ্রদেশের বাজেটে একেবারে সাজিয়ে দেওয়া হয়েছিল, বাংলার ক্ষেত্রে কেন সাজিয়ে দেওয়া হলো না, এই নিয়ে তৃণমূল প্রশ্ন তুলেই দিয়েছে। স্বাভাবিক ব্যাপার, যদি কিছু দেয়, অল্প কিছু দেয়, তাহলেও প্রশ্ন কেন দিল না, যদি বেশি কিছু দেয় তাহলেও ভোটের জন্য তাকিয়ে দিয়েছে। বিহারের ক্ষেত্রে যদি আমরা দেখি কেন কেন এই বিতর্কটা উঠেছে, বিহারের ক্ষেত্রে 2024 সালে তৃতীয়বার ক্ষমতায় ফেরার পর জুন মাসে পূর্ণাঙ্গ বাজেটে মোদী সরকার বিহারের জন্য বিভিন্ন প্রকল্পে 60,000 কোটি টাকা বরাদ্দ হয়েছিল। একটা জিনিস ভাবতে হবে, ক্ষমতায় পেয়ে ফিরে আসার পর এত টাকা বরাদ্দ হয়েছে, এই তৃণমূলকে হাতে রেখে বাংলার জন্য টাকা বরাদ্দ করলে সেই টাকা কিন্তু গোষ্ঠীর সাধ্য ছাড়া আর কিছু হবে না, সেটা মোদী সরকার ভালোভাবেই জানে। তাই এই রাজ্যে ক্ষমতা সরকার যতদিন আছে, বাজেট বাড়িয়ে বা টাকা দিয়ে লাভটাই কি হবে, সবটাই তো তৃণমূল নেতা নেত্রীদের পকেটে যাবে। বিহার ক্ষমতায় আসার পর বাজেট পেয়েছে, পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পরের বাজেটটা যে ঢেলে দেওয়া হবে, এটা একেবারে কিন্তু পরিষ্কার জানা যাচ্ছে। এই নিয়ে দ্বিমতের কোনো জায়গা নেই। যারা প্রশ্ন করছে যে বিহারে দেওয়া হলো, বাংলায় কেন দেওয়া হলো না, বাংলাতেও দেওয়া হবে ক্ষমতার পরিবর্তন হলে। এবং যদি আমরা পশ্চিমবঙ্গের জন্য 3টি বড় প্রস্তাব আমরা দেখতে পাচ্ছি, এর মধ্যে একটা হচ্ছে শিলিগুড়ি বারাণসী দ্রুতগতির রেল চলাচলের করিডোর, ডানকুনি সোরাটের ফ্রেড করিডোর এবং দুর্গাপুরের শিল্প করিডোর গড়ে তোলার যে 3টি বড় ঘোষণা করা হচ্ছে। যারা বলছে কিছুই দেয়নি, বাজেটে কিছুই দেয়নি, বাজেটে তারা ডাহা মিথ্যা কথা বলছে। ঠিক কি কি বাজেট ঘোষণা আমরা পেলাম, এই যে কেন্দ্রীয় সঙ্গে শিলিগুড়ি জুড়বে হাই স্পিড রেল করিডোর, মোদির রাজ্যে সুরাট থেকে ডানকুনি পর্যন্ত ফ্রেড করিডোর হবে, এবং 7টা যে হাই স্পিড রেল করিডোরের তালিকা, মুম্বাই পুনে, পুনে হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ বেঙ্গালুরু, হায়দ্রাবাদ চেন্নাই, চেন্নাই বেঙ্গালুরু, দিল্লি বারাণসী এবং বারাণসী টু শিলিগুড়ি। অর্থাৎ মোদী সরকারের মাথায় কিন্তু বাংলা আছে। একেবারে ঢপ দিয়ে মিথ্যা কথা বললে এভাবে বাংলার মানুষকে আর মূর্খ বানানো যাবে না। পশ্চিমবঙ্গের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কিছু বলে দিলেন, কিন্তু পশ্চিমবঙ্গের জন্য অনেক কিছু আছে, এবং সেই সঙ্গে দেখতে হবে প্রতিরক্ষা খাতে বরাদ্দ 1 লক্ষ কোটি টাকা বেড়েছে। এই নিয়ে আমি পরে বলবো কিছুক্ষণ পরে। তার আগে দেখুন এই বাজেট কি করে, বাজেট লক্ষ্য এবং পশ্চিমবঙ্গের জন্য কি আছে, একদম প্রকাশ্যে সরাসরি বললেন প্রাক্তন সাংবাদিক এবং রাজ্য বিজেপির সহসভাপতি জগন্নাথ চট্টোপাধ্যায়। কি বলেছেন এই ভিডিওতে দেখুন আপনারা। এবার আসি বাংলা কি পেল। দেখুন, এই প্রথম ডানকুনি অমৃতসর যে ফ্রেড করিডোর ছিল, সেই ফ্রেড করিডোরের অতিরিক্ত জমি জটের জন্য পশ্চিমবঙ্গ সরকারের এই ডানকুনি পর্যন্ত ফ্রেড করিডোর সম্প্রসারিত করা যায়নি। আরো একটি সুযোগ দিয়ে এবার নির্মলাজি ডানকুনি থেকে সুরাট পর্যন্ত নতুন ফ্রেড করিডোরের কথা ঘোষণা করলেন। অর্থাৎ পূর্ব থেকে পশ্চিম এই ফ্রেড করিডোর যদি সত্যি করে বাস্তবায়িত করতে পারে, করা যায়, তাহলে
পশ্চিমবঙ্গের আর্থিক বিকাশ, আর্থিক উন্নয়ন ব্যাপক গতি পাবে। দুই, এই ডানকুনি সুরাত ফ্রেট করিডরকে কেন্দ্র করে, পূর্ব আর পশ্চিমে সংযোগকারী এই ফ্রেট করিডরকে কেন্দ্র করে 20টি ইনল্যান্ড ওয়াটারওয়েজ তৈরি করা হবে। অর্থাৎ স্থলের সঙ্গে সঙ্গে নদীপথে বাণিজ্যের জন্য একটি বড় পরিকল্পনা রয়েছে, এবং তাতে পশ্চিমবঙ্গ, আমরা জানি এর আগেই যে মাল্টি মোডাল যে টার্মিনাল গুলো তৈরি হয়েছে, সাহেবগঞ্জে হয়েছে, বারাণসীতে হয়েছে, হলদিয়ায় প্রপোজাল আছে, হলদিয়াতে আছে, কলকাতাতে আছে। তাতে জলপথে বাণিজ্য, যার লক্ষ্য হচ্ছে যে স্থলপথে এবং রেলপথে থেকে জলপথে বাণিজ্য বাড়ানো। দ্বিতীয় আরো একটি বড় বিষয়, 5,000 কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে সিটি সেন্ট্রিক ট্যুরিজমের জন্য, এবং সেক্ষেত্রে টেম্পল সিটি যেগুলি আছে সেই টেম্পল সিটি গুলিকে ডেভেলপ করার জন্য। অতীতে আমরা দেখেছি, আমরা অযোধ্যা দেখেছি, বারাণসী দেখেছি, সোমনাথ দেখেছি। পশ্চিমবঙ্গে অনেকগুলি এমন সিটি সেন্ট্রিক শহর রয়েছে, টেম্পল সেন্ট্রিক শহর রয়েছে, যেগুলির সুবিধা আমরা এখান থেকে পেতে পারি। দুই, 7টি যে হাই স্পিড রেল করিডোর তৈরি হয়েছে, তার মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে বারাণসী শিলিগুড়ির হাই স্পিড রেল করিডোর। এটি পশ্চিমবঙ্গের রেল যোগাযোগের ক্ষেত্রে একটি বড় যুগান্তকারী পরিবর্তন হবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেছেন যে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ আরো যে 3টে তৈরি হবে, সেটাও একটি পূর্ব ভারতে তৈরি হওয়ার কথা। তো অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ যদি পূর্ব ভারতে পায়, সেটাও বাংলাতেও সেটা আসার, যদি পশ্চিমবঙ্গ বিজেপি সরকার হলে তো অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ পশ্চিমবঙ্গে হবেই হবে। এছাড়াও ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইন যে নতুন তৈরি হতে চলেছে, সেটাও একটা পূর্ব ভারতে তৈরি হবে বলে নির্মলাজি ঘোষণা করেছে। সো ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইনও আমরা পেতে পারি। এখানকার ছেলেমেয়েরা যারা ডিজাইনিং এর ক্ষেত্রে, আর্ট এন্ড কালচারের ক্ষেত্রে বেশ স্কিলফুল, তারা এই সুবিধা পেতে পারে। জগন্নাথ চট্টোপাধ্যায় কি বললো আপনারা শুনলেন। মানে আগাম আমাদের পশ্চিমবঙ্গের জন্য কি কি সাজিয়ে রেখেছে ভাবতে পারছেন। আর এইদিকে আমাদের মাননীয় কি বলছে, পশ্চিমবঙ্গের জন্য কিছুই দেয়নি, কিছুই নেই। ওনার ওইটা বলা অভ্যাস, সেটা আমরা আজ নয়, বরাবরই দেখে আসছি। তো এই বিষয়ে মাননীয় কি বলেছে সেই বক্তব্যটা আপনারা শুনুন। And then what they have given? Nothing. Talking big. কিছু দেয়নি। যে ফ্রেট করিডোরের কথা বলেছে ডানকুনি থেকে, ওটা আমার রেলওয়ে বাজেটে 2009 I placed the budget. There you will see I have mentioned about Dankuni and Amritsar. That is not there, pending about these 15 years. Number 2, regarding 3 corridors they announced. We have already announced 6 economic corridors. So what they said about 3 corridors, that is absolutely a garbage of lies. They have not given a single paisa to Bengal. Only one tax is there, GST. They're taking away our money. And saying big talk, they are giving us money. It is our money. Now only one tax is there. What they are collecting from Bengal, they are not giving our full funds. We will get about more than 2 lakh crores from the central government. কি বললো মাননীয় আপনারা শুনলেন। তো আমাদের পশ্চিমবঙ্গে আগাম এত সুন্দর সুন্দর বাজেট কেন্দ্র থেকে তুলে রেখেছে, আমি সবকিছুই আপনাদেরকে শোনাবো। এরপর আসি শিল্পায়নের লক্ষ্য বরাদ্দ, স্পেশালি আমাদের পশ্চিমবঙ্গের জন্য শুনুন, কারণ এইসব জানা রাখা অবশ্যই দরকার। পূর্বোদয় নীতিগত উদ্যোগের অধীনে দেশের প্রথম উপকূল ভিত্তিক করিডোর ইস্ট কোস্ট ইন্ডাস্ট্রিয়াল করিডোর উন্নয়ন, দক্ষিণের তামিলনাড়ু থেকে দুর্গাপুর পর্যন্ত বন্দর, জাতীয় সড়ক, রেল ও শিল্প ক্লাস্টারকে একে অপরের সঙ্গে মসৃণভাবে জুড়তে করে তৈরি হবে এই শিল্প করিডোর। ডানকুনি থেকে সোরাট ডেডিকেটেড ফ্রেট করিডোর তৈরির প্রস্তাব, হাই স্পিড রেল করিডোর
বারাণসী থেকে শিলিগুড়ি পর্যন্ত হাই স্পিড রেল করিডর, পশ্চিমবঙ্গ সহ পূর্ব ভারতের 5টি রাজ্যে 5টি পর্যটন কেন্দ্রীয় তৈরির ঘোষণা, যার জন্য 4000টি ইলেকট্রিক বাস দেওয়ার প্রস্তাব। বুঝতে পারছেন আমাদের পশ্চিমবঙ্গে কি কি আসতে চলেছে আগাম। এর জন্য কি বিজেপিকে ক্ষমতায় আসতে হবে। যতদিন এই তৃণমূল থাকবে পশ্চিমবঙ্গে কিচ্ছু হবে না। কারণ শিল্পটা আসবে কোথার থেকে? যে কটা শিল্প বড় বড় ছিল সব তো ল্যান্ড গুটিয়ে পালিয়েছে। টাটার মতো কোম্পানি আমাদের পশ্চিমবঙ্গ ছেড়ে পালিয়েছে। তাহলে ছোটখাটো কোম্পানি কোন ভরসা দেওয়ার আসবে? কারণ যে কোম্পানি আসবে, পশ্চিমবঙ্গের ঘটনাটা সকলেরই জানা, কি পরিমাণ দুর্নীতি, টেকে থাকতে পারবেন না। এই কারণে কোনো কোম্পানি আসতে চাইছে না। এরপর পশ্চিমবঙ্গের তহবিল বরাদ্দ, এটা আপনারা শুনুন। ভারতের ভূতাত্ত্বিক জরিপ এএসআই 1018 কোটি টাকা, কলকাতা মেট্রো 529 কোটি টাকা, ভেরিয়েবল এনার্জি সাইক্লোট্রন সেন্টার কলকাতা 486 কোটি টাকা, ভারতীয় পরিসংখ্যান ইনস্টিটিউট মানে আইএসআই 332 কোটি টাকা বরাদ্দ করা হবে, কলকাতা বন্দর 150 কোটি টাকা, ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি কলকাতা 92 কোটি টাকা বরাদ্দ হবে, সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট 90 কোটি টাকা বরাদ্দ হবে, বেঙ্গল কেমিক্যালস 25 কোটি টাকা বরাদ্দ হবে। মানে বুঝতে পারছেন কি সাজিয়ে রাখি যে আমাদের পশ্চিমবঙ্গের জন্য। তার মধ্যে কি পশ্চিমবঙ্গের ক্ষমতাকে পরিবর্তন করতে হবে সাধারণ মানুষকে। এরপর আসি কেন্দ্রীয় বাজেটে কি কি জিনিসের দাম কমলো। 17টি ক্যান্সারের জীবনদায়ী ওষুধ, ডায়াবেটিসের জীবনদায়ী ওষুধ এবং ইভি গাড়ির লিথিয়াম আয়ন সেল, সোলার প্যানেল, মানে যে সমস্ত সোলার প্যানেলগুলো যেমন জাপান থেকে শুরু করে চীন থেকে শুরু করে অ্যাভেলেবেল হয়ে গেছে, সেই সবও কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে অ্যাভেলেবেল হবে এবং পুরো ইন্ডিয়াতে অ্যাভেলেবেল হবে। একটা জিনিস ভাবুন, আমাদের পশ্চিমবঙ্গ বাদ দিয়ে গুজরাট যান, আসাম যান, বিহারের মতো জায়গা কতটা এগিয়ে গেছে। মানে যে জায়গায় আগে পশ্চিমবঙ্গ কত এগিয়ে ছিল সামান্য আসাম বিহারের থেকে, সেই আসাম বিহার এখন পশ্চিমবঙ্গ থেকে এগিয়ে গেছে। মানে পশ্চিমবঙ্গের অবস্থাটা আপনারা বুঝতে পারছেন। এবং কি চামড়ার জিনিসপত্র, মোবাইল, ব্যাটারি, মাইক্রোওয়েভ ওভেন, বিদেশে পড়াশুনো পর্যন্ত, এইটা সব থেকে একটা গুরুত্বপূর্ণ বিদেশে। কারণ আমাদের পশ্চিমবঙ্গ বা ইন্ডিয়ার থেকে অনেক ছেলে পড়তে যায়। এরপর আসি কেন্দ্রীয় বাজেটে মহিলাদের জন্য বিশেষ পদক্ষেপ। তো মহিলাদের জন্য যে সব পদক্ষেপ, এই যে তৃণমূল যে সমস্ত মহিলাদেরকে মান্থলি 1000-1200 টাকা লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, মানে বছরে যদি ধরা যায় সামথিং 10 থেকে 12,000 টাকা, এর থেকে আর বেশি নয়। কিন্তু মোদি যে প্ল্যানটি সাজিয়ে রেখেছে, মানে প্ল্যানটি সাজিয়ে রেখেছে সেইটা আপনারা শুনুন। লাখপতি দিদি প্রকল্পের মাধ্যমে যারা দেশে 2 কোটিরও বেশি স্বনির্ভর গোষ্ঠীর মানে SHG মহিলাদের সহায়তা প্রদান করা হয়েছে, যাতে তাদের বার্ষিক পারিবারিক আয় কমপক্ষে 1 লক্ষ টাকার ঊর্ধ্বে হয়। এবার এই প্রকল্পের জন্য লক্ষ্য নির্ধারণ করা হয়েছে 2027 সালের মধ্যে 3 কোটি মহিলাদের পরিবারকে আর্থিকভাবে সচ্ছল করা হবে। স্বনির্ভর গোষ্ঠীর মানে SHGs মহিলা
উদ্যোক্তাদের জন্য নতুন বিপণন কেন্দ্রীয় বা দোকান আউটলেট স্থাপন করা হবে। প্রত্যেক জেলায় মেয়েদের হস্টেল 10,000 কোটি ব্যয় করে দেশের প্রত্যেক জেলায় মেয়েদের জন্য একটি করে হোস্টেল স্থাপন করা হবে। এর লক্ষ্য উচ্চ শিক্ষার স্নাতক স্তরের মহিলা ছাত্রীদের ড্রপ আউট হার কমানো এবং মহিলা ছাত্রীদের আবাসন সংক্রান্ত অসুবিধার সমস্যা মেটানো হবে। এটা একটা যেমন সব থেকে বড় গুরুত্বপূর্ণ মেয়েদের ক্ষেত্রে বা ছাত্রছাত্রীদের ক্ষেত্রে, যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে যায়, বেশ একটা গুরুত্বপূর্ণ জিনিস। মিশন শক্তি মহিলাদের সুরক্ষা, নিরাপত্তা এবং ক্ষমতায়নের লক্ষ্যে জাতীয় কর্মসূচির অধীনে 3,605 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বুঝতে পাচ্ছেন আপনারা আমাদের পশ্চিমবঙ্গের জন্য কি কি সাজিয়ে রেখেছে। এরপর আসি প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়ালো, যেটা খুব দরকার ছিল। পাকিস্তানের সঙ্গে অপারেশন সিন্দুরের পর প্রতিরক্ষা খাতে বরাদ্দ প্রায় 1 লক্ষ কোটি টাকা বেড়েছে। এখন প্রতিরক্ষা খাতে বরাদ্দ হয়েছে 7,85,000 কোটি টাকা। অপারেশন সিন্দুরের পর 1 লক্ষ কোটি টাকার বেশি বৃদ্ধি হয়েছে 2025 অর্থবর্ষে। এখানে বরাদ্দ ছিল 6.81 লক্ষ কোটি টাকা, সেটা এবারে হলো 7.85 লক্ষ কোটি টাকা, অর্থাৎ প্রায় 1 লক্ষ কোটি টাকার বাড়তি হলো প্রতিরক্ষা বাজেট। এরকম পাশে যদি এই রকম প্রতিবেশী থাকে তাহলে অবশ্যই প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়বে, এই নিয়ে বলার কোনো অপেক্ষা রাখে না। তো বন্ধুরা, সবকিছুই খবর আমি আপনাদেরকে শোনালাম, কিন্তু এই বিষয়ে নির্মলা ম্যাডাম কি বক্তব্য পেশ করেছে সেই বক্তব্যটা আমি আপনাদেরকে শোনাবো। তো এই বক্তব্যটা আপনারা শুনুন। To provide relief to patients, particularly those suffering from cancer, I propose to exempt basic customs duty on 17 drugs or medicines. I propose also to add 7 more rare diseases for the purposes of exempting import duties on personal imports of drugs, medicines, and food for special medical purposes used in their treatment. To promote environmentally sustainable movement of cargo, I propose to 1. Establish new dedicated freight corridors connecting Dankuni in the east to Surat in the west. Operationalize 20 new national waterways. We will develop 7 high-speed rail corridors between cities as growth connectors, namely Mumbai to Pune, Pune to Hyderabad, Hyderabad to Bengaluru, Hyderabad to Chennai, Chennai to Bengaluru, Delhi to Varanasi, Varanasi to Siliguri. New Income Tax Act. In July 2024, I announced a comprehensive review of the Income Tax Act 1961. This was completed in a record time, and the Income Tax Act 2025 will come into effect from 1st April 2026. The simplified income tax rules and forms will be notified shortly, giving adequate time to taxpayers to acquaint themselves with its requirements. The forms have been redesigned such that ordinary citizens can apply without difficulty. Ease of living. I propose that any interest awarded by the Motor Accident Claims Tribunal to a natural person will be exempt from income tax, and any TDS on this account will be done away with. I propose to reduce TCS rate on the sale of overseas tour program package from the current 5% and 20% to
2% without any stipulation of amount. I propose to reduce TCS rate for pursuing education and for medical purposes under the liberalized remittance scheme, popularly known as LRS, from 5% to 2%. Supply of manpower services is proposed to be specifically brought within the ambit of payment to contractors for the purpose of TDS to avoid ambiguity. Thus, TDS on these services will be at the rate of either 1% or 2% only. কি বললো নির্মলা ম্যাডাম আপনারা শুনলেন। বাংলায় আসছে আমূল পরিবর্তন। আপনারা যদি এই পরিবর্তন চান, চিন্তাধারা কিন্তু চেঞ্জ করতে হবে আপনাদেরকে। এই ক্ষমতার পরিবর্তন আপনাদেরকে করতে হবে। এই সুবর্ণ সুযোগ কিন্তু আপনারা মিস করবেন নাই। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানান। আর এই চ্যানেলে আপনারা যদি নতুন ভিজিট করে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের ফ্যামিলির প্রতি খেয়াল রাখুন। নমস্কার।